হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমি अगेन সেম ইন্টারফেসে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব এইচপিআরসির আন্ডারে বিসিও, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমরা এলপিসিডি কমপ্লিট করার পর করতে পারবে। দেখো সেম ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে মিডিয়াম, দেন ক্লাস, তারপর সেকশন, তারপর টার্ম। একই প্রসেসে আমরা সিলেক্ট করব। ইভ্যালুয়েশন 1-এর কাজ করছি আমরা, দেন সার্চ। এবার দেখো এখানে একদম টপে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন কম্পোনেন্টের আন্ডারে আমরা কোন গ্রেড দেব। এটা পুরোটাই কিন্তু গ্রেডের ওপর, গ্রেড এ বি সি ডি 4টে রয়েছে। আর দেখো প্রত্যেকটা পয়েন্টের কিন্তু শর্ট ফর্ম এখানে দেওয়া রয়েছে, আর ওপরে শর্ট ফর্মের যে ফুল ফর্মটা সেটাও দেওয়া রয়েছে, যেটা তোমরা ইনফ্যাক্ট হলিস্টিক রিপোর্ট কার্ডের যে ম্যানুয়াল ডায়েরি সেটাতেও তোমরা পাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটার উপরেও একটা ছোট নোটস বানিয়ে নিয়েছি, যেখান থেকে আমি তোমাদেরকে পুরো বিষয়টা শেয়ার করে দেবো। এই বক্সগুলোতে গ্রেড এ বি সি ডি দিয়ে তারপর এখান থেকে সাবমিট করে দেবে। এটাই কিন্তু আপাতত আমাদের লাস্ট কাজ মার্কস এন্ট্রির ক্ষেত্রে, কারণ লাস্ট যে পয়েন্টটা সেটা আমরা বছরে একবারই করব, সেটা হলো আফটার থার্ড টার্ম এক্সামিনেশন। ওকে, তো চলো আমি আগে তোমাদের সাথে ডিটেলটা শেয়ার করি, তারপর কিভাবে আমি গ্রেডেশনগুলো দিচ্ছি একটা বা দুটো আমি তোমাদের শো করে দেবো। সো ভিডিওটা মন দিয়ে ওয়াচ করো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো চলো আমি নোটসে চলে যাই। এর আগে যদি আগের নাম্বার এন্ট্রিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও তোমরা পাবে, সেগুলো দেখে প্রপারলি কাজটা করে নিও। এনি প্রবলেম ডোন্ট হেজিটেট টু কমেন্ট মি, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আরও শেয়ার করো, যাতে কারোর যদি এ ধরনের কোনো প্রবলেম হয় সবাই এইটা দেখে কাজগুলো প্রপারলি করতে পারে। ওকে, তো চলো নোটসে চলে যাই। দেখো ফার্স্ট হচ্ছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামসের আন্ডারে যে গ্রেডেশনগুলো রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এ হলো ভেরি গুড, বি হলো গুড, সি হলো স্যাটিসফ্যাক্টরি, ডি হলো রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এগুলো নিয়ে আর ডিটেল কিছু বলার নেই। এবার এর আন্ডারে সাব পয়েন্টগুলো দেখে নাও। 1 নম্বরে রয়েছে কি সেলফ অ্যাওয়ারনেস, এই অংশটা। সেলফ অ্যাওয়ারনেস মানে কি আত্মসচেতনতা। এই দুটো টার্ম বাংলা আর ইংলিশে তোমরা কিন্তু ডায়েরিতেও পেয়ে যাবে। এবার দেখো আত্মসচেতনতা বলতে আমরা কি বুঝি, মানে এই অংশে কি কি থাকবে। এখানে হলো চিন্তন ক্ষমতা প্রথম, তারপর হচ্ছে নিজের লক্ষ্য স্থির করা, তারপর মূল্যবোধ, তারপর হলো নিজের দুর্বলতা এবং সক্ষমতাকে চিহ্নিত করা। এবার প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে তোমরা গ্রেড এ দেবে, কোথায় বি, কোথায় সি, কোথায় ডি। গ্রেড এ কাদের ক্ষেত্রে দেবে? ধরো নিজের শক্তি দুর্বলতা যারা বোঝে, আত্ম উন্নতিতে সচেষ্ট, আবার আবেগটাকেও নিয়ন্ত্রণে সক্ষম, এই ধরনের স্টুডেন্টদের তোমরা গ্রেড এ দেবে। নেক্সট হলো গ্রেড বি, কাদের দেবে? আবেগ ও আচরণ সচেতনভাবে নিয়ন্ত্রণ করে, মাঝে মাঝে আত্ম উন্নতির চেষ্টা করে, এদেরকে বি দেওয়া যেতে পারে। নেক্সট দেখে নাও গ্রেড সি কাদেরকে দেবে? আবেগ সম্পর্কে সচেতনতা যাদের কম, মানে ধরো আত্ম উন্নতির আগ্রহ সেটা রয়েছে কিন্তু কম, আবার আত্মসমালোচনাও সীমিত। আর গ্রেড ডি কাদের ক্ষেত্রে দেবে? যাদের মধ্যে সম্পূর্ণভাবে আত্মসচেতনতার অভাব রয়েছে, যারা আবেগ নিয়ন্ত্রণে অক্ষম, আবার যাদের আত্ম উন্নতির কোনো রকম কোনো আগ্রহ নেই। গ্রেড ডি মানে কি? তাদের প্রত্যেকের কিন্তু নিজের দুর্বলতা ও সক্ষমতাগুলোকে চিহ্নিত করে সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা থাকে না, এদেরকে আমরা গ্রেড ডি দেব, মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট পয়েন্ট দেখে নেবো কি কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা, কমিউনিকেট কতটা করতে পারছে। এর আন্ডারে কি কি সাব পয়েন্ট রয়েছে দেখো? শিক্ষণে অংশগ্রহণ করা, গ্রুপ লার্নিং করতে পারা, পিছিয়ে পড়াদের সহযোগিতা করা। তাহলে এবার নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা যে এদের ক্ষেত্রে গ্রেড এ কাদের দেওয়া যেতে পারে না? যারা স্পষ্ট, আত্মবিশ্বাসী ও প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করে, আর কি সক্রিয়ভাবে শুনতে পারে এবং প্রতিক্রিয়াও করে। গ্রেড বি কাদের দেব? যারা ভালোভাবে কথাটা বলতে পারে, মাঝে মাঝে কিন্তু আবার সংশয় থাকে, কিন্তু শোনার দক্ষতাটা ভালো। গ্রেড সি কাদের দেব? কখনো কখনো কথা স্পষ্টভাবে প্রকাশ করতে একটু অসুবিধা হয়, আবার শোনার ক্ষেত্রেও আমরা অনেকের ক্ষেত্রে এটা খেয়াল করে থাকি যে মনোযোগটা কম, ক্লাসে অ্যাটেনশন দিতে পারে না, এদের ক্ষেত্রে আমরা গ্রেড সি দেব। লাস্ট অফ অল গ্রেড ডি কাদের দেব? এই কম্পোনেন্টের আন্ডারে যারা অস্পষ্ট ও প্রাসঙ্গিকভাবে কথা বলে, মানে অপ্রাসঙ্গিক কথা সব সময় বলতে থাকছে,
যে কথার সাথে কাজের কোনো মিল নেই বা টপিকের বাইরে গিয়ে কথা বলছে। অন্যের কথা শোনার অভ্যাসটাও কম, মানে নিজে বেশি বলে শোনে কম, এদেরকে আমরা গ্রেড ডি দেব। নেক্সট পয়েন্ট দেখো, কোল্যাবোরেটিভ থিঙ্কিং আর ক্লাসিফিকেশন, মানে সমবেত চিন্তন আর শ্রেণীবদ্ধকরণ। এর আন্ডারে দেখো 3টে পয়েন্ট রয়েছে, সহপাঠীদের সাথে একযোগে সমস্যার সমাধান, টিম ওয়ার্ক আর সমবেতভাবে সামাজিক সমস্যার সমাধান। এদের ক্ষেত্রে আমরা গ্রেড এ দেব যারা দলগত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অন্যদের মতামতকে শ্রদ্ধা করে, সমস্যা সমাধানে সহযোগিতা করে। গ্রেড বি কাদের দেব? বেশিরভাগ সময় দলের সাথে কাজ করে, মাঝে মাঝে মত বিনিময়ে অংশ নেয়, সহায়ক ভূমিকা পালন করে, মানে সম্পূর্ণটা দায়িত্ব নিয়ে না করতে পারলেও একটা হেল্পিং হ্যান্ডের ভূমিকা কিন্তু ওরা পালন করে। এদেরকে আমরা বি দেব। গ্রেড সি কাদের দেব? কখনো কখনো দলের সাথে কাজ করতে অনীহা দেখায় যারা, আবার কি নিজের মতামতটাকে শেয়ার করতেও দ্বিধা করে, হয়তো চাইছে বাট করতে পারছে না, একটা দ্বিধাবোধ কাজ করছে ভেতরে। গ্রেড ডি কাদের দেব? যারা দলগতভাবে কাজে অংশই নিতে চায় না, অন্যদের মতামত গ্রহণে আগ্রহটাও কম, আবার সহযোগিতারও অভাব। ঠিক আছে, এবার চলো দেখে নেবো আমরা 4 নম্বর কম্পোনেন্টে কি রয়েছে। 4 নম্বর পয়েন্টে রয়েছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং স্কিল বা অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা। এর আন্ডারে দেখো 2টো পয়েন্ট, বিজ্ঞানের বিভিন্ন সমস্যা, প্রয়োগমূলক সমাধান। এবার এই 4 নম্বর কম্পোনেন্টে গ্রেড এ আমরা কাদের দেব? যাদের নতুন ধারণা ও পদ্ধতি শেখার জন্য আগ্রহ অনেক বেশি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এরা সমস্যা সমাধান করতে পারে। গ্রেড বি কাদের দেব? নতুন কিছু শিখতে চায় তবে সবসময় প্রয়োগ করতে দ্বিধা করে, মানে শিখতে চাইছে কিন্তু শিখেও তারা সেই কাজটাকে কিন্তু প্রকাশ করতে পারছে না, মানে প্রয়োগ করতে পারছে না, দ্বিধাবোধ করছে। আর কি পর্যবেক্ষণশীল হলেও এদেরকে আমরা গ্রেড বি দিতে পারি, যদিও দ্বিধাবোধ কাজ করে কিন্তু যেহেতু পর্যবেক্ষণ করছে, চেষ্টাটা রয়েছে, সেই জন্য এদেরকে আমরা গ্রেড বি দিতে পারি। নেক্সট হচ্ছে গ্রেড সি, শেখার আগ্রহ কম, পরীক্ষামূলক কাজে অংশগ্রহণটাও সীমিত। আর কি সৃজনশীল চিন্তার অভাব, বুঝতেই পারে না, মানে সৃজনশীল ব্যাপারটাই এদের মধ্যে অভাব দেখা যায়, কম দেখা যায়। নেক্সট হচ্ছে গ্রেড ডি, নতুন কিছুর প্রতি আগ্রহ নেই, বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার প্রবণতাটাও কম, পরিবর্তনের সাথে কিন্তু এরা খাপ খাওয়াতে পারে না, ভীষণভাবে অক্ষম। কোনো কিছু হট করে একটা হয়তো কাজ করছে, করতে করতে হুট করে কিছুটা চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে ওরা কিন্তু অ্যাকাস্টাম হতে পারে না, প্রচুর টাইম লাগে। তো এদের ক্ষেত্রে আমরা গ্রেড ডি দেব। নেক্সট দেখো 5 নম্বর পয়েন্টে কি রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাট ইজ গহীন চিন্তন। এর আন্ডারে 3টে পয়েন্ট রয়েছে, বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা, সমস্যার সমাধানে সময় বাঁচানো, আর কি সিদ্ধান্ত নেবার ক্ষমতা। গ্রেড এ দেব যাদের মধ্যে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার ক্ষমতা রয়েছে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি যারা গ্রহণ করতে পারে, আর কি সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে সক্ষম। গ্রেড বি কাদের দেব? সাধারণভাবে বিশ্লেষণ করতে পারে তবে গভীরভাবে চিন্তা করতে মাঝে মাঝে একটু ওদের অসুবিধা হয়। তো অবজার্ভ করলেই মোটামুটি তোমরা এগুলো বুঝতে পারবে যে কাদেরকে আমরা গ্রেড এ দেবো বা কাদেরকে গ্রেড বি দেবো। নেক্সট দেখে নাও গ্রেড সি, সীমিত বিশ্লেষণ করতে পারে, সমস্যার মূল কারণটা বুঝতে একটু কষ্ট হয়, আর কি সমাধানে দ্বিধাবোধ করে। আর লাস্ট অফ অল হচ্ছে গ্রেড ডি, গভীরভাবে চিন্তা করতে অক্ষম, সমস্যার সমাধানে উদ্যোগটাও কম, বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগে দুর্বল। নেক্সট পয়েন্ট দেখে নি চলো, কম্পিউটেশনাল অর অ্যানালিটিক্যাল থিঙ্কিং, মানে গণন আর বিশ্লেষণমূলক চিন্তন। এর আন্ডারে জাস্ট 2 পয়েন্টস রয়েছে, দ্যাট ইজ পাজেল সমাধান করে মেন্টাল এবিলিটি টেস্ট, পাজেল সমাধান করতে পারে আর মেন্টাল মানে মানসিক ক্ষমতাটা বেশি, এই ধরনের পাজেলযুক্ত কাজ বা ক্রিটিক্যাল কিছু ওরা খুব সহজেই করতে পারে। নেক্সট হচ্ছে সমাধানের বিকল্প পদ্ধতি উদ্ভাবন, কোনো একটা ক্ষেত্রে একটা সমাধানের উপায় যদি কার্যকর না হয় সাথে সাথে এরা কিন্তু প্ল্যান চেঞ্জ করতে সক্ষম। তো এদের ক্ষেত্রে আমরা গ্রেড এ কাদের দেব? সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে বিশ্লেষণ করতে পারে, যুক্তি ও তথ্য ব্যবহার করে সমাধান খোঁজে। গ্রেড বি কাদের দেব? যারা সাধারণভাবে বিশ্লেষণ করতে পারে তবে মাঝে মাঝে জটিল সমস্যার সমাধানে একটু অসুবিধা হয়। গ্রেড সি, বিশ্লেষণ করতে সীমিত ক্ষমতা দেখায় আর সমস্যার সমাধানে ধীর গতি বা সেই এক দ্বিধাগ্রস্ত, করব কি করব না ডিসিশন নিতে পারে না। গ্রেড ডি, সমস্যা বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে অক্ষম, আর কি গণনামূলক চিন্তা ভাবনায় আগ্রহ কম। গ্রেড ডি মানে যেহেতু রিকোয়ার মোর ডেভেলপমেন্ট, তাই এই পোর্শনে আমরা তাদেরকেই রাখবো যাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন।
ঠিক আছে, তারপর এটা নিয়ে আমরা ভাববো যে এদেরকে রেমেডিয়াল টিচিং দিতে হবে, কতটা প্রয়োজন সেই নিয়ে ডিসকাশন। ওকে, তো যাই হোক, সেটা এখন আমাদের ইন্টারনাল ব্যাপার। এখন আমরা গ্রেডেশন দেখছি কোনটা কাকে দেব। চলে যাব 7 পয়েন্ট, 7 নম্বর অংশে। প্রবলেম সলভিং এবিলিটি অর ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন, মানে সমস্যা সমাধানের সামর্থ্য, তার সাথে সার্থক উপসংহার নির্মাণ, মানে বিভিন্ন সমস্যা নিজের অভিজ্ঞতায় সমাধান করবে। কোনো একটা বিষয়, কোনো একটা সমস্যা সামনে এলে সেটা কিন্তু নিজে নিজেই ওরা সমাধান করতে এগিয়ে আসে, এবং সমস্যা সমাধান শুধু নয়, তার থেকে একটা সঠিক উপসংহারেও পৌঁছতে সক্ষম। তো এক্ষেত্রে আমরা গ্রেড এ দেব। সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে, যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে পায় ও সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রেড বি, সাধারণ সমস্যা সমাধান করতে পারে, তবে জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত। গ্রেড সি দেব। সমস্যা সমাধানে ধীর গতি সম্পন্ন, আর কি সিদ্ধান্ত গ্রহণে অস্পষ্টতা ও দ্বিধা থাকে। আর গ্রেড ডি, অ্যাজ ইউজুয়াল, সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম, সঠিক সমাধান খুঁজতে তাদের মধ্যে আগ্রহটাও থাকে না, পারছি না, যেটু চেষ্টা করি সেই যে আগ্রহটা, সেটারও অভাব দেখা যায় যাদের মধ্যে, তাদেরকে আমরা গ্রেড ডি দেব। নেক্সট হলো 8 নম্বর পয়েন্ট, সেটা হলো ডিসিশন মেকিং স্কিলস বা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, মানে যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ। কাজ তো করছে, কিন্তু কাজের পর কতটা সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারছে। অ্যাকচুয়ালি বলি, দেখো, ক্লাস 1-2 ক্ষেত্রে তো একেবারেই নয়, 3-4-5 ক্ষেত্রেও এগুলো কিন্তু অতটাও প্রযোজ্য নয়। আমরা ওভারঅল দেখে তাদের লেভেল অনুযায়ী একটা চিন্তা ভাবনা করব যে এই কাজটা কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে দিলে তারা কতটা এফেক্টিভলি সেটাকে সমাধান করতে পারছে, তবেই সে এ পাবে। কিছুটা কম হলে বি, তার থেকে আরও কিছুটা কম হলে সি, মানে মোটামুটি সন্তোষজনক আর কি, স্যাটিসফ্যাক্টরি। আর ডি হচ্ছে কি ভীষণভাবে চেঞ্জেস দরকার, ডেভেলপমেন্ট দরকার, এটা আমরা বিচার করে দেব। আর আপার ক্লাসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ভালো করে জাজ করতে হবে, কারণ ওদের অনেক সাবজেক্ট, সমস্ত বিষয় তারা কতটা দক্ষ, যে কোনো বিষয় তারা কতটা স্কিলড, বা কোথায় লার্নিং গ্যাপ। যেহেতু এর আগের পার্টই হচ্ছে এলপিসিডি, তোমরা জাস্ট এলপিসিডি করে তারপর নেক্সট পার্টে আসছো, ফলে তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে যে কাকে তোমরা কোন গ্রেড দেবে। তাও আমি একটু ডিটেলে ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। নেক্সট দেখে নেবো, চলো, যেটা বলছিলাম ডিসিশন মেকিং স্কিল। এদের ক্ষেত্রে এ কাদের দেব? তথ্য ও যুক্তি বিশ্লেষণ করে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্তের প্রভাবটাও বোঝে। বি কাদের দেবে? বেশিরভাগ সময় যারা সঠিক সিদ্ধান্ত নেয়, তবে কখনো কখনো দ্বিধাগ্রস্ত হয় বা অতিরিক্ত চিন্তা করে, হয়তো করতে পারবে কাজটা, কিন্তু প্রচুর ভাবতে হয়। গ্রেড সি, সিদ্ধান্ত নিতে সময় বেশি নেয়, মানে অনেক সময় নিচ্ছে একটা ডিসিশনে পৌঁছতে গেলে, ঝুঁকি নিতে ভয় পায়, কোনো একটা মানে ক্রিটিক্যাল কাজ সেটা করতে যে ঝুঁকিটা আছে সেটাও নিতে ভয় পায়, প্রয়োজনে অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, অপেক্ষা করে থাকে কখন অন্য কেউ কাজটা করে দেবে। গ্রেড ডি, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে অক্ষম, পরিস্থিতি বিশ্লেষণ করতে অসুবিধা হয়, আবার ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতাটা এদের মধ্যে বেশি দেখা যায়। এটা কিন্তু লাইফের ক্ষেত্রে পরবর্তীকালেও দেখা যায় যে ছোট ছোট কিছু ভুল চিন্তাভাবনার জন্য জীবনে আমাদের সিদ্ধান্তগুলো ভুল হয়ে যায়। তো এই সমস্ত লক্ষণ আমরা কিন্তু ছোটদের মধ্যেও দেখতে পাই, বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যেই দেখতে পাই। তো তাদের ক্ষেত্রে আমরা গ্রেড ডি দেবো। নেক্সট পয়েন্ট হচ্ছে কি ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল, মানে সৃজনশীল উপস্থাপনের দক্ষতা। এটা কিন্তু অনেকের মধ্যেই দেখতে পাই, আবার পাইও না। মানে কি সৃজনশীল সাংস্কৃতিক প্রতিভা, এটা কিন্তু খুব কম জনের মধ্যেই দেখতে পাওয়া যায়, সবার মধ্যে যে সৃজনশীলতাটা থাকবে এটা কিন্তু সম্ভব নয়। তো এদের ক্ষেত্রে গ্রেড এ তবু আমরা কাদের দেবো দেখে নিই। উদ্ভাবনী ও আকর্ষণীয় উপায় তথ্য উপস্থাপন করে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে কিন্তু এরা সক্ষম হবে। গ্রেড বি, পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে, মাঝে মাঝে সৃজনশীলতা কম থাকে, তবে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের কিন্তু ওরা চেষ্টা করে। নেক্সট হচ্ছে গ্রেড সি, উপস্থাপনা সাধারণ মানের, সৃজনশীলতার অভাব রয়েছে, তথ্য স্পষ্টভাবে প্রকাশ করতে একটু অসুবিধা হয়। আর গ্রেড ডি কাদের দেব? উপস্থাপনায় আকর্ষণ ও স্পষ্টতা নেই, শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে এরা একেবারেই ব্যর্থ, আর কি সৃজনশীল উপস্থাপনার অভাব। লাস্ট যে পয়েন্টটা দেখে নিই চলো, এটা আর 9 নম্বর পয়েন্ট কিন্তু রিলেটেড। অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, মানে নান্দনিক বোধগম্যতা। 9 নম্বর পয়েন্টে কী ছিল? প্রেজেন্টেশন স্কিলটা কতটা প্রকাশ করতে পারছে। অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে নান্দনিক বোধগম্যতা, বিভিন্ন রকমের নান্দনিক প্রতিভা যেগুলো, মানে কি
শিল্প, সঙ্গীত, সাহিত্য ও প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে উপলব্ধি করতে পারে এবং মূল্যায়ন করতে পারে, তাদেরকে তোমরা গ্রেড এ দেবে। গ্রেড বি কাদের দেব? নান্দনিক বিষয়গুলোর প্রতি আগ্রহী, তবে সবসময় কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ বা বিশ্লেষণ এরা করে উঠতে পারে না। গ্রেড সি আবার কাদের দেব? নান্দনিক দৃষ্টিভঙ্গি সীমিত, মাঝে মাঝে শিল্প ও সৌন্দর্য সম্পর্কে উদাসীনতা দেখায়। আর গ্রেড ডি কাদের দেব? শিল্প, সঙ্গীত বা সৌন্দর্যের প্রতি আগ্রহটা কম, আর নান্দনিক মূল্যায়নেরও অভাব দেখতে পাওয়া যায়। মোটামুটি আমি তোমাদের সাথে 10টা পয়েন্ট যেটা BCO এর আন্ডারে তোমাদের ফিল আপ করতে হবে ডিটেল ডিসকাশন করে দিলাম। এবার মূল অংশে চলে যাই, যে পেজটায় আমরা ফিল আপ করবো আমি কিছুটা তোমাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। দেখো, এক একটা বক্স আমি এখানে সিলেক্ট করে করে গ্রেডগুলো কিন্তু বসিয়ে যাচ্ছি। এবার বলে রাখি, এই যে ELS, CT, এই এত ফুল ফর্ম আমাদের অ্যাট এ টাইম মুখস্থ করে একবার কাজ করার সময় মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে? করতে করতে এটা হয়তো হ্যাবিচুয়েশন হয়ে যাবে, কিন্তু সুবিধার জন্য যেহেতু ওপরে এই সমস্ত শর্ট ফর্মের ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, কাজেই আমার মনে হয় না যে খুব একটা তোমাদের প্রবলেম হবে। প্লাস আমার এই ভিডিওটা যদি তোমরা একটু বারবার দেখো তাহলে বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। বেশিরভাগ টিচাররাই আমরা এই সমস্ত টপিকগুলোর ওপর নিয়ার অ্যাবাউট আগেও কাজ করেছি, ট্রেনিংয়ের সময়ও শিখেছি, সুতরাং এগুলো কিন্তু খুব একটা হাইফাই শক্ত কিছু নয়, তবে একটু টাইম কনজিউমিং ম্যাটার, সেই জন্য হয়তো ট্রাবল হলেও হতে পারে, যেহেতু সাইট আমাদের অনেক সময় কি হয়, সবাই যখন একসাথে কাজ করে একটু হ্যাং করে, সেক্ষেত্রে হয়তো একটা পেজ দুবার করে করতে হতে পারে। এখানে দেখো, কাজ করার সময় মাঝে মাঝে এক একটা বক্স কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু পুরোটাই LPCDর মতো। একটা কোনো বক্সে তুমি যদি কার্সার একবার রেখে দাও, মানে সিলেক্ট করে দাও, তাহলে সেইখানে গ্রেড না দিয়ে তুমি কিন্তু আশেপাশের কোনো বক্সে যেতে পারবে না। আমি এখানে দেখো কখনো লম্বা করে মানে একটা টপিক ধরেই সবার গ্রেড দিচ্ছি, কখনো আবার পাশাপাশি দিচ্ছি। এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে কাজটা করতে চাইছো। তোমরা যদি দেখে নাও যে কোন কোন স্টুডেন্টকে তোমরা A দেবে, আগে সেগুলো দিয়ে নিলে, কাদের B দেবে আগে, তারপর সেগুলো দিয়ে নিলে, এইভাবে নিজের মতো করে সাজিয়ে নিও। পুরো ফিল আপের পর ইন্টারফেসটা কেমন হবে সেটাও দেখিয়ে নিলাম। সো বেস্ট অফ লাক, কাজটা স্টার্ট করে দাও।